আচ্ছা, এখন 2025 নিয়ে শুরু করি। তো যেটা বলতেছে যে হাউ টু মেক দ্য 2025 দ্য বেস্ট ইয়ার অফ ইয়োর লাইফ। এটা শুনলে মনে হয় যে আচ্ছা আমার কাছে কোনো ম্যাজিক বুলেট আছে, আমি বা আমার কাছে কোনো একটা ম্যাজিক আছে যেটা দিয়ে আমি আপনাকে আপনার 2025কে আপনার লাইফের বেস্ট বছর বানিয়ে দিতে পারবো। সেটা পারবো না। ইনফ্যাক্ট আমি জানি না যে এই বছর আমার জন্য কেমন যাবে, মানে আমার নিজেরই এটা নিয়ে আমাকে কিন্তু কিন্তু তারপরও আমি আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা ট্রাই করতে পারি, আমি একটা চেষ্টা করি। আচ্ছা, এখন 2025 যে বছরটা শুরু হলো, এখন কারো কারোর জন্য বছরটা হচ্ছে ক্রিটিক্যালি মাইলস্টোন। যেমন আমি এভাবে বলি, যদি এরকম হয় যে আপনি ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠেছেন, তাহলে কিন্তু আপনার সামনে ইউ আর ইন এ ডিফারেন্ট লিগ, আপনার মানে লাইফের গিয়ার শিফট হয়ে গেছে। বা আপনি যদি এরকম কিছু হয় যে এই বছর আপনি বিদেশে পড়তে আসছেন এই জানুয়ারি মাসে, তাহলে কিন্তু আপনি একটা বড় একটা চেঞ্জ। অনেক ক্ষেত্রে আবার এরকম না, অনেক ক্ষেত্রে হয়তো আপনি একটা চাকরি করে যাচ্ছেন, চাকরিটা চলছে, আপনি হয়তো একটা ব্যবসা করেন, ব্যবসাটা চলছে। তো সেক্ষেত্রে আসলে বছরটা এরকম আসলে ইম্পর্টেন্ট মাইলস্টোন না। এটা আমি সত্যি কথা বিশ্বাস করি যে আসলে বছর ঘুরে গেছে দেখে যে ম্যাজিক্যাল কিছু হয়ে গেছে তা কিন্তু আসলে না। কখনো কখনো এইটা মানে সত্যি কথা বলতে গেলে এটা ইট ইজ হোয়াট ইট ইজ, তাই না? অনেক ক্ষেত্রে আসলে এই টাইম সাইকেলটা কিছুই মিন করে না, কিন্তু এটা কিন্তু মিনিংফুল দিকে আনা যায়। যেমন হচ্ছে যে অনেকে এভাবে শুরু করেন যে বছরের শুরুতে তারা জিমে ভর্তি হয়ে যান। এখন কিন্তু এরকম না যে এই বছর তাকে একটা কিছু মানে ফোর্স করতেছে, কিন্তু এটা জাস্ট একটা সেলফ ডিসিপ্লিন। হয়তো তিনি ভাবতেছেন যে এই বছর আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় আমাকে পাহাড়ে উঠতে হবে, তার জন্য আমাকে ফিট হইতে হবে, অথবা গত বছরের কোনো রিয়েলাইজেশন। তো যাই হোক, আপনি এখন গোল সেট করেন বা না করেন, বা এরকম আপনার জন্য হার্ড টাইম লাইন থাকে বা না থাকে, সেটা বড় ব্যাপার না, কিন্তু লেটস ট্রাই ইট। হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্ট আমি যেটা বলছি সেটা হচ্ছে রিফ্লেক্ট অন 2024। আপনার এই যে বছরটা গেল, এই বছরটা কেমন গেল? তো এটা কিছু ভালো জিনিস ছিল, কিছু মন্দ জিনিস ছিল। এখন আমি জানি না হয়তো না মানে কোনটা পার্সেন্টেজ কত, কারোর জন্য হয়তো বছরটা খুবই খারাপ গেছে, অথবা কারোর জন্য তো দিস ওয়াজ দ্য বেস্ট ইয়ার সো ফার। তো বছরটার উপর রিফ্লেক্ট করেন এবং ভালো মন্দ চিন্তা করেন যে কী কাজ করছে এবং হোয়াট ইউ কুড হ্যাভ ডান ডিফারেন্টলি। এটা একটা মানে একটা ভালো প্র্যাকটিস, তাই না? মানে আমরা আসলে পরীক্ষার হল থেকে বের হয়ে খাতা নিয়ে চিন্তা করি যে এটার উত্তর কত, এটা একটু ওভাবে করতে হতো, তো ভবিষ্যতের জন্য আর। আচ্ছা, এরপরের ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে গোল সেট করা। গোল সেট করার ক্ষেত্রে হচ্ছে যে এখন গোল থাকলে ভালো, মানে এখন আমি আসলে এই গোল সেটিংয়ে পড়াশোনা করতেছি কিছু কিছু, এবং আমি এই ব্যাপারটা নিয়ে কিছুটা মানে দ্বন্দ্বে আছি। মানে গোল সেট করা কতটা দরকার, অথবা গোল সেট না করলে কি কিছু হয় না, তো অথবা গোল কীরকম গোল সেট করা উচিত, মানে গোল থাকলে কি হয়, গোল না থাকলে কি হয়, এসব নিয়ে অনেক মানে তর্ক বিতর্ক আছে। তো ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু যেটা হচ্ছে যে গোল যদি থাকে তাহলে লিখে ফেলেন, অথবা না লিখেও কিন্তু গোল সাকসেসফুল হওয়া যায়। আপনি যদি মনের মধ্যে একটা গোল নিয়ে চিন্তা করেন যে ঠিক আছে, সো গোল থাকা মোটামুটি ভালো, বা আমি যদি বছরটা ভালোভাবে পার করতে পারি সুস্বাস্থ্য নিয়ে, সেটাও একটা গোল। গোল সেট করলাম, গোল সেট করার পরে আমাদের কিন্তু আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যে রিভিউ করতে হবে, তাই না? ঘটনা হচ্ছে যে আমি যদি কোনো কিছু রিভিউ না করি, তো একটা গোল এটা করে রাখলাম। এটা কিন্তু এরকম হয় যে আপনাকে যদি কোনো পরীক্ষা দেওয়া না হতো, তাহলে কিন্তু আমরা ক্লাসে যে আমাদেরকে যে বইপত্রগুলো দেওয়া হতো, আমরা সেগুলো কখনোই পড়তাম না। আমরা এগুলো পড়েছি কারণ হচ্ছে যে কিছু একটা জিনিস ছিল, কিছু চেক পয়েন্ট ছিল, কিছু রিভিউ প্রসেস ছিল। তো গোল সেট করার পরে আমাদের উচিত হবে মাঝে মাঝে সেই গোলগুলোকে রিভিউ করা, যে আমি কতদূর মানে আগাইতে পারলাম কি না, অথবা আগাইতে পারলাম না, এসব নিয়ে আমাদের একটু চিন্তাভাবনা করা উচিত। তারপরে আমাদের কিছু কিছু পজিটিভ হ্যাবিটের দিকে দৃষ্টি দেওয়া উচিত। এখন ধরেন পজিটিভ হ্যাবিট করবো যে আমি প্রতিদিন পানি খাবো বেশি করে, বা আমি একটু হাঁটাহাঁটি করবো। ডিপেন্ডিং অন ইউর লাইফ, আমি আসলে তা মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল লাইফ আলাদা আলাদা রকম। তো বছর শেষে হয়তো দেখা যেতে পারে আপনার হয়তো একটা পজিটিভ হ্যাবিট চলে আসছে। আবার উল্টোটাও আছে, আপনার যদি কোনো নেগেটিভ হ্যাবিট আপনার জানা থাকে যে আপনার কোনো একটা হ্যাবিট ভালো না, তা আপনি সেটাকেও উল্টা দিকে চেষ্টা করতে পারেন, যাচ্ছে ঠিক আছে আমি এটা ভুল করতেছি, আমি এই ভুলটা কমানোর চেষ্টা করব। এরকম করে কিন্তু মানে দুই দিক থেকে আপনি এই জিনিসটাকে মানে ট্যাকল করতে পারেন। তারপরে কথা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে সুখের মূল, এই জাতীয় কথাবার্তা তো অনেক শুনে আসছি। তো যেটা হচ্ছে যে আসলে এটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম রিয়েলাইজেশন থাকে, যেটা হচ্ছে যে একটু মানে ইয়াং বয়সে মনে হয় যে ইটস এভরিথিং ইজ গোয়িং টু বি ওকে, কিন্তু তারপর আমার কথা হচ্ছে যে আমি স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার কথা বলি সবসময় সবাইকে। কারণ হচ্ছে যে আপনার স্বাস্থ্য যদি ঠিকঠাক না থাকে, তাহলে আসলে মানে লাইফে আপনি আসলে কিছু উপভোগ করতে পারবেন না, অনেক কিছুই। আর এখন ঘটনা হচ্ছে যে স্বাস্থ্য সব কিছু আপনার হাতে না, আপনি সব কিছু নিয়ম মানার পর আপনি অসুস্থ হতে পারেন, কিন্তু জাস্ট পুট ইউর বেস্ট এফোর্ট, আপনি যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন
সেটা করতে তো অসুবিধা নেই। এরপর 6 নাম্বার হচ্ছে যে রিলেশনশিপের দিকে খেয়াল করেন। এখন রিলেশনশিপ বলে আমরা ভাবি যে আচ্ছা ঠিক আছে, এটা কি মানে কোন দিকে কথা বলতেছে, কিন্তু না, রিলেশনশিপ কথাটা হচ্ছে অনেক বড়। আপনি একটা সোসাইটির মধ্যে বাস করেন, আপনি একটা এনভায়রনমেন্টে বাস করেন, আপনার পার্সোনাল রিলেশনশিপ আছে, সেই দিকে আপনি ফোকাস করেন, পার্সোনাল, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এগুলো আছে, প্লাস আপনার প্রফেশনাল রিলেশনশিপস আছে, সেগুলোর দিকে আপনি খেয়াল করেন। আপনার প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করেন, নেটওয়ার্ক বড় করেন। নেটওয়ার্ক অনেক কাজে দেয়, নেটওয়ার্কের গুণাগুণ আরেকদিন বলবো না হয়, কিন্তু নেটওয়ার্কের দিকে খেয়াল করেন আপনি কি কি ভুল করতেছেন, কি কারণে আপনার নেটওয়ার্ক ফলো অ্যাপার্ট করতেছে কিনা, সেটা দিকে নজর দেন যে আপনার এইটা করার কারণে আপনি কাউকে ফলো আপ করেন নাই, হয়তো আজকে হ্যাপি নিউ ইয়ার বলেন বা বিলেটেড হ্যাপি নিউ ইয়ার পাঠান কাউকে, এটা একটা আপনার নেটওয়ার্ককে রিভাইভ করবে আর কি। 7 নাম্বার একটা পরামর্শ হচ্ছে যে আপনি নতুন কিছু করার চেষ্টা করতে পারেন। এখন এখানেও একটা কথা আছে যে এবছর যদি আপনার এইচএসসি বা এসএসসি পরীক্ষা থাকে, এখন আমি আপনাকে বলবো না যে আপনি এখন গিটার শিখতে চলে যান, কারণ এই বছর আপনার জন্য এটা না। কিন্তু আপনার যদি সময় সুযোগ থাকে, আমি আপনাকে গিটার শিখতে হবে এরকম কিছু বলতেছেন, জাস্ট কিছুটা শেখেন, কোনো একটা রান্না শেখেন বা কোনো একটা কিছু শেখেন, হয়তো ভালো লাগবে আর কি। এটা একটা পরামর্শ। নাম্বার 8 হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্টের দিকে খেয়াল করেন। সত্যি কথা বলতে গেলে আমি টাইম ম্যানেজমেন্ট আমি নিজেও খুব একটা ভালো না, একদম স্ট্রেট বলতেছি, আমার টাইম ম্যানেজমেন্ট অত ভালো না যত ভালো হওয়া উচিত আসলে। কিন্তু টাইম ম্যানেজমেন্টের বড় সমস্যা হতো যে আমরা প্রোক্রাস্টিনেট করি, একটা জিনিসকে ফেলে রাখি, মানে করতে থাকি। তো এইটাকে অনেক সময় ঠেলাঠেলি করে মানে নিজেকে পুশ আপ করতে হবে যে না, এটা আমি করে ফেলবো। তো যেটা হচ্ছে যে প্রোক্রাস্টিনেশন নিয়ে অনেক গবেষণা আছে, অনেক কিছু আছে, সেগুলো আমি পড়তেছি এবং কেন আমার প্রোক্রাস্টিনেশন আসে সেটাও আমি আসলে মানে ডিগ আউট করার চেষ্টা করতেছি। তো ওই জার্নি আমি পরে শেয়ার করবো আর কি। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা থেকে বাইর হওয়ার চেষ্টা করেন, এটা একদমই ভালো জিনিস না। প্রোক্রাস্টিনেশনকে আপনি জিরোতে আনতে পারবেন না, কিন্তু আপনার যদি অনেক থাকে আপনি সেখান থেকে কমান আস্তে আস্তে করে। সময়ের কাজ সময় করেন, সময়ের কাজ সময় করলে আপনার দেখবেন যে অনেক ক্ষেত্রে আপনার লাইফের স্ট্রেস লেভেলটা কমে আসবে। আপনি যদি শেষ দিনে কাজ করতে বসেন বা আপনার যেদিন একটা কিছু ডিউ, ঠিক সেই দিন আপনি তার আগের দিন আপনি হোমওয়ার্কের কাজ করতে বসলেন, সেটা বাদ দেন। আচ্ছা সরি, এর আগে টাইম ম্যানেজমেন্টে আরেকটা কথা বলে রাখি। অনেক সময় আমরা কোনো একটা কাজে অনেক বেশি সময় লাগে মানে দিয়ে ফেলি। তো কোনো কাজে যদি বেশি সময় লাগতে থাকে ক্রমাগত, যদি আপনি দেখেন যে এটাতে আপনার সময় বেশি লাগতেছে, তাহলে আপনি ডিগ আউট করার চেষ্টা করতে পারেন। একটা এক্সাম্পল দিই, আমার প্রথম এখানে আসার পরে আমার পেঁয়াজ কাটতে অনেক বেশি সময় লাগতো। একটা পেঁয়াজ কাটতে দেখা গেছে যে আমি 15-20 মিনিট লাগাই ফেলতাম আর কি। তো ওইটা আমি আস্তে আস্তে করে ওভারকাম করেছি যে না ঠিক আছে, এটা একটা প্রবলেম, এটাকে আমি ট্যাকল করবো। একইভাবে যেমন হচ্ছে আমরা চিন্তা করি যে হাতের লেখা মানে স্লো হলে আমরা চিন্তা করি যে হাতের লেখা ফাস্ট করতে হবে, টাইপ স্লো হলে টাইপ ফাস্ট করতে হবে। আপনি যদি অনেক কিছু টাইপ করার থাকে তো আপনি দেখেন টাইপিং স্পিডটা দ্রুত করতে পারেন কিনা, এগুলো কাজে দেয় আসলে। নাম্বার 9, তারপরে আমরা আসি একটু টাকা পয়সার ব্যাপারে। এখন আমাদের লাইফ টাইম তো লিমিটেড। এখন 2025 সালে আপনাকে কিছু টাকা পয়সা, এখন আমি জানি আপনি লাইফের কোন স্টেজে আছেন। আপনি এখন জাস্ট ছাত্র হয়ে থাকেন তাহলে তো আপনার একরকম অবস্থা। তো এখানে কথা হচ্ছে যে 2025 আপনাকে ছোটোখাটো টাকা পয়সার কথা ভাবেন যে আপনি কিছু সঞ্চয় যদি করতে পারেন তো করেন, কারণ আসলে সামনে বিপদ আপদ আসতে পারে, মানুষের সবার জীবনে বিপদ আপদ আসে, সঞ্চয় থাকা ভালো। আর তারপর হচ্ছে যে এখানে কিছু আপনার যদি মনে হয় যে আপনি ওভার স্পেন্ড করতেছেন, তাহলে ওভার স্পেন্ডকে কন্ট্রোল করেন। এরকম একটা কথা আছে যে আপনার যদি এরকম থাকে যে আপনার কাছে 2000 টাকা আছে, এখন আপনি 2000 টাকা দিয়ে একটা ব্যাগ কিনলে আপনার কাছে কিন্তু 0 টাকা থাকবে, কিন্তু আপনি যদি 1000 টাকা দিয়ে একটা ব্যাগ কিনেন তাহলে আপনার ব্যাগের মধ্যে 1000 টাকা থাকবে, তাই না? তো এরকম করে আপনি আপনার লাইফের আপনার যদি কোনো কিছু মনে হয় যে আপনি ওভার স্পেন্ড করতেছেন, সেটা দিকে নজর দেন। আর যদি মনে হয় যে আপনার কিছু কিছু জিনিস আপনার দরকার, আপনি সেটা করতে পারেন। আপনার কিছু শৌখিনতা থাকতে পারে। আমি বলতেছি না যে লাইফকে একদম মানে চিপড়ায় একদম মানে শুকনা কাঠের মতো বানায় ফেলতে হবে, এরকম কিছু না। আচ্ছা, তারপরে পয়েন্ট হচ্ছে যে এত কিছু তো করতে বসলাম, এখন ঘটনা হচ্ছে যে আমরা তো মানে কাজের মধ্যে গেলে আমাদের তো আমরা হয়রান হয়ে যাই। সো এই প্রসঙ্গে আরেকটা সাজেশন হচ্ছে যে সেলিব্রেট স্মল উইনস। আপনার আসলে পুরো বছর শেষে যে আপনি গিয়ে যে হ্যাঁ ফাইনালি এটা হয়ে গেছে সেটা যেমন পাবেন, তবে মাঝখানে আপনাকে নিজেকে মোটিভেটেড রাখার জন্য আপনাকে ছোটোখাটো কিছু রিওয়ার্ড দিতে হইতে পারে, কারণ আসলে আমাদের মোটিভেশন চলে যায় অনেক ক্ষেত্রে। তো মোটিভেশন যে আপনাকে অনেক বড় কিছু করে ফেলতে হবে এরকম কিছু না, যে আপনি ধরেন ফাইনাল আপনার বছর শেষে একটা বড় একটা কাজ আছে, আপনি অর্ধেক কাজ শেষ করে আপনি এরকম বলতেছেন যে আপনাকে এটা শেষ করে আপনাকে থাইল্যান্ড নিজেকে রিওয়ার্ড দিতে থাইল্যান্ড ঘুরতে যেতে হবে, সেটা হয়তো প্র্যাকটিক্যাল না। কিন্তু আপনি যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি এটা করলাম, ঠিক আছে আমি আজকে একটু কফি খাই বা কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে একটু খাওয়া দাওয়া করি, তা আপনি এরকম যেটা আপনার সাধ্যে হচ্ছে সেরকম একটা কিছু করেন। মানে আসলে মাঝে মাঝে নিজেকে একটু মানে
ডিকম্প্রেস করতে হয় আর কি। মানে আমি আসলে যেভাবে বলতেছি যে এটা করেন এটা সব কিছু সবসময় তো হবে না, কিছু কিছু দু একটা ক্ষেত্রে আসলে ডিকম্প্রেস করা ভালো। তারপর হচ্ছে যে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা বেশ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার কাছে মনে হয় শেষের দিকে। সেটা হচ্ছে যে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা আসলে যেই গোলই সেট করি না কেন, আমরা যেভাবেই বছরটাকে প্ল্যান করি না কেন, আমাদের বছর খারাপ যেতে পারে এবং আমাদের হয়তো যেভাবে ভাবছি সেভাবে না, অপ্রত্যাশিত অনেক কিছুই হইতে পারে আমাদের লাইফে। কারণ আমাদের লাইফের একটা পার্ট আমরা এফোর্ট দেই, কিন্তু আরেকটা পার্টে আমরা আসলে লাইক বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমরা কিছু করতে পারবো না সেই ক্ষেত্রে। তো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যদি ছোটোখাটো সেটব্যাক হয় কিছু কিছু ক্ষেত্রে, এখন আমি বলতেছি না সব কিছুকে সলভ করা সম্ভব, কিন্তু যদি সলভ করা সম্ভব হয় আমাদের আসলে কিছুটা অ্যাডাপটিভ হওয়া উচিত, যে আমরা আসলে যেটা হচ্ছে আমরা সেখান থেকে মানায় চলার চেষ্টা করব। মানে এটাকে বলা হচ্ছে ইংরেজিতে একটা কথা বলে যে পিভট করা আর কি, যে আপনার যেটা হচ্ছিল সেটা হচ্ছে না, তো এখন অন্য একটা সিচুয়েশনে গেল, সেটা পিভট। আমরা যেমন আমি পরীক্ষার খাতার এক্সাম্পল দিচ্ছি আবারও, যে ধরেন আপনি একটা অঙ্ক করছেন, এখন ওই প্রশ্ন উত্তর লিখতে আপনার অনেক বেশি সময় চলে গেছে, এখন আপনি শেষ করতে গেলে দেখছেন বাকিগুলো হচ্ছে না, তখন আপনি চিন্তা করতে আচ্ছা ঠিক আছে এটা বাদ দিয়ে আমি পরেরগুলো করা শুরু করি। তো সেম গোজ উইথ লাইফ। আপনার লাইফে অনেক সময় অনেক কিছু হবে যে আপনার হয়তো যেভাবে ভাবছেন সেভাবে হবে না, আপনাকে লাইফে অ্যাডাপ্ট করতে হবে এবং অনেক কিছু আপনাকে লাইফে মানিয়ে নিতে হবে। এটা একটা লাইফের একটা জিনিস, এবং আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ লাইফ সবসময় অ্যাজ প্ল্যান্ড যাবে না, লাইফে অনেক কিছু ঘটবে যেটা আসলে আমরা চাই নাই, কিন্তু সেটা হয়ে বসতে পারে আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই শেষ করতেছি লাইফ স্টুডেন্টের পর্ব। এরপরে আমি চেষ্টা করব যে বিভিন্ন বই থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই সিরিজটা চালু রাখার জন্য। তো পরের পর্বগুলোতে আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো। ভালো থাকেন সবাই।